আমার এই ব্লগটিকে একটা ব্যক্তিগত অভিজ্ঞতা বলা যেতে পারে। পলিটিক্যাল এলিমেন্টস অবশ্যই থাকবে, কিন্তু আমার কাছে মনে হয় যে এটিকে পিওরলি পলিটিক্যাল একজন মানুষের ভাবনা এই জায়গা থেকে সরে এসে যদি একটু অনুধাবন করবার চেষ্টা করেন আপনারা, আমার মনে হয় আমাদের সকলের প্রতি সেটা সুবিচার হতে পারে। আমি সরাসরি সে ঘটনাতে চলে যাচ্ছি এবং আমার একটা প্রেডিকশন আমি বলতে যাচ্ছি। এবছর 1 মার্চ আমার যে স্কুল এবং কলেজ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, তার রিইউনিয়ন ছিল। তো সেদিন ছিল শুক্রবার। আমার প্ল্যানটা ছিল এমন যে একেবারে সকালবেলাতে না গিয়ে আমি জুম্মার নামাজটা পড়েই ওইখান থেকেই আপনার স্কুলের রিইউনিয়নে অ্যাটেন্ড করব। সে উদ্দেশ্যেই বাসা থেকে বের হলাম। স্কুলের কাছের একটা মসজিদ আদাবরে, সেখানে আমি যাব। আদাবর থানাটা ঠিক উল্টা দিকে। তখন মোটরসাইকেলে দুজন আরোহী, দুজন ছিনতাইকারী এসে আমার মোবাইলটা, আমার যে হাতে থাকা যে ওয়ালেটটা, সেটা ছিনতাই করে নিয়ে যায়। এই ফোনটা আমার খুব একটা এক্সপেন্সিভ ফোন ছিল, খুব প্রিয় একটা ফোন। আমাকে আমার এক ছোট ভাই বন্ধু যিনি লন্ডনে থাকেন, তিনি আমাকে দিয়েছিলেন আইফোন 15 প্রো ম্যাক্স, তাও আবার 1 GB। সো স্বাভাবিকভাবে বুঝতেই পারছেন কষ্টটা প্রচন্ড ছিল। সেখানে কত ছবি, স্মৃতি, যাই হোক, আমি থানাতে অভিযোগ করি, ব্লা ব্লা ব্লা, যা যা প্রসিডিউর করা দরকার, সম্পন্ন করা দরকার সেটা আমি করি। এবং বাসাতে এইটা নিয়ে এসে আমি তখন ফেসবুকে একটা পোস্ট দেই যে এরকম হাত থেকে চিন্তা নিয়ে গেল। উদ্দেশ্য ছিল মানুষকে সতর্কও করা, কষ্টের কথাটাও জানানো। তো আমার সেই পোস্টটা, স্বাভাবিকভাবেই একটা মানুষ একটা ফোন হারিয়েছে, তার একটা ক্ষতি হয়েছে, চিন্তায় হয়েছে। তো এক ভদ্রলোক আমার সেই লেখাটা শেয়ার দিয়েছেন, আননোন একজন ব্যক্তি, আমি তাকে চিনি না। তিনি প্রচন্ড উল্লাস প্রকাশ করেছেন যে আমার একটা ফোন ছিনতাই হয়েছে, খুব ভালো হয়েছে। অর্থাৎ আমাকে যে পলিটিক্যাল ক্যারেক্টারে আমার বিরোধী পক্ষ কল্পনা করে, আমার যে ক্ষতি কামনা করে, বা আমি একটা কষ্টের মধ্যে নিমজ্জিত হই, এই যে প্রার্থনাটুকু তারা করে, সেটারই একটা অংশ হিসেবে তিনি আমার এই মোবাইল হারানোর ব্যাপারে উল্লাস প্রকাশ করেছেন এবং তার সঙ্গী সাথীদেরকে নিয়ে সেখানে বেশ মন্তব্য করেছেন। তো আমার হঠাৎ করে একটা কথা মনে আসলো যে ওয়াই আমার পলিটিক্যাল একটা অবস্থান আছে, একটা চিন্তা আছে, ভাবনা আছে, সেটা নিয়ে আরেকজন কথা বলবেনই নি, দ্বিমত প্রকাশ করবেন, সেটাকে একদম মানে বলবেন যে আমারটা ভুল বা বেঠিক, এটা তার বলার রাইটস আছে। আমি কেন ঠিক সেটা বলবো। কিন্তু আমার একটা ব্যক্তিগত ক্ষতি একজন মানুষ উদযাপন করবেন, সেটা আমাকে প্রচন্ডভাবে স্ট্রাইক করেছে। যেটা ঠিক এখন আমার স্ট্রাইক করছে, এই যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ছাত্রলীগের একজন কর্মীকে মেরে ফেলা, ঢাকা ইউনিভার্সিটিতে একজন মানসিক ভারসাম্যহীন একজন ব্যক্তিকে পিটিয়ে মেরে ফেলা, এইগুলো যখন আমি শেয়ার দিচ্ছি তখনও হাহা রিয়েক্ট পড়ছে এবং অনেকেই উল্লাসিত, ভালো হয়েছে, মারা গেছে। আসছি সে প্রসঙ্গে, আমার মোবাইলের প্রসঙ্গতে যাই। তো তখন যে ব্যক্তি এই উল্লাস প্রকাশ করেছিলেন, আমি তার ফেসবুক ঘেটে ঘুটে তার ঠিকানা এবং নানান পদ্ধতি অবলম্বন করে তার ফোন নাম্বারটাও আমি জোগাড় করে ফেলি এবং তাকে ফোন দেই। তিনি বেশ অবাক হয়ে যান যে কি ব্যাপার, নিঝুম মজুমদার আমার ফোন নাম্বার কোথায় পেল, এবং একটু কিছুটা ভয় পান, কি করি না করি বা কি বলি। কেন ভয় পান আমি জানি না, কারণ ব্যক্তিগতভাবে যারা আমার সাথে সান্নিধ্যে এসেছেন তারা জানেন যে আমাকে ব্লগে বেশ রাগান্বিত দেখা গেলেও, পলিটিক্যাল টক সাথে রাগান্বিত দেখা গেলেও, ব্যক্তিগত জীবনে আমি প্রচন্ড বৈঠকি একজন মানুষ, আড্ডাবাজ একজন মানুষ এবং আড্ডা দিতে পছন্দ করি। কোনোদিন কোনো বিএনপির, জাতীয় পার্টি, জামাত, মানে যারাই আমার সাথে আলোচনা করতে এসছেন তারা নিশ্চয়ই ব্যক্তিগত যারা আমাকে চেনেন জানেন যে আমি ব্যক্তিগত জীবনে আমি খুবই মানে আড্ডা দিতে পছন্দ করি। এইটা বলি না যে এই তুই বিএনপি করস, তুই আমার সামনে কেন, বা তুই জামাত করস আমার সামনে কেন। মানে ডেফিনেটলি জামাতের রাজনীতি নিয়ে আমার ভয়ঙ্কর রকমের অ্যালার্জি আছে, কিন্তু কোনো মানুষ ব্যক্তিগতভাবে কখনো আমার সাথে যখন আড্ডা দিতে এসছেন, গল্প করতে এসছেন, কোনোদিন আমার কাছে বিরূপ আচরণের শিকার হননি, এটা সবাই স্বীকার করবেন। এনিওয়ে, সে ভদ্রলোক আমার ফোন পাওয়ার পর আমি তাকে বললাম যে ভাই, আচ্ছা আপনি আমার এই মোবাইলটা হারিয়ে যাওয়াতে কেন এত খুশি, ওয়াই? আমি খুবই ফ্রেন্ডলি প্রশ্ন করেছি, কোনো রাগত স্বরে করিনি, হাসতে হাসতেই বলছি। তখন উনি বললেন যে আপনার টক শো আমার ভাল লাগে না, আপনার কথা আমার ভাল লাগে না। ফেয়ার এনাফ, আমার কথা সব ভালো লাগতে হবে, কোনোটাই ভালো লাগতে হবে এমন কোনো কথাই নাই। বিরুদ্ধ মত থাকবে, দ্বিচারিতা যদি না হয়, বিরুদ্ধ মত যদি না হয়, তাহলে আর আমি কি আলাপ করবো, কিভাবে বুঝবো যে আমি ঠিক বলছি না বেঠিক বলছি? তো তিনি বললেন যে না ভাই, এইভাবে আমার হয়তো বা বলাটা ঠিক হয়নি। একটা সময় তিনি হয়তো বা অনুধাবন করলেন এবং বললেন যে না, আমি বুঝতে পারছি যে আপনি রেগে গিয়ে বলেছেন, উল্লাস করেছেন, আপনার কথাতে পরিষ্কার,
কিন্তু আমি আর আপনি তো সময়টা কাটিয়ে দিচ্ছি, আমরা হয়তো বা 20-25 বছর বেঁচে থাকবো, কিন্তু 20-25 আমাদের যে সন্তানরা আছে, আমরা তো নিশ্চিত একটা সিভিল ওয়ারের দিকে যাচ্ছি। একদম মানে চোখ বন্ধ করে আমি সেদিন বলতে পেরেছিলাম যে ভাই জানেন, এত পার্থক্য চিন্তায় একজন মারা গেলেও আমরা বলছি আলহামদুলিল্লাহ, মানে বিরুদ্ধ মতবাদের কেউ মারা গেলে, এবং প্রত্যেকটা জায়গাতে রাজনৈতিক এই যে পার্থক্য কেন, তিনি সেটার উত্তর দিতে পারেননি। কিন্তু আমি যখন আমার চারপাশে তাকালাম, সেটার উত্তর পেতে আমার দেরি হয়নি। বিশেষ করে 5ই অগাস্টে বঙ্গবন্ধু এই দেশের অবিসংবাদিত নেতা, 4 নেতা এই দেশের স্বাধীনতা সংগ্রাম, মুক্তি সংগ্রামে তাদের ভূমিকা নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু অশ্রদ্ধা, আমার মনে হয় না যে একজন সুস্থ সবল বাংলাদেশি বাঙালি তাদের এই মুক্তি সংগ্রাম নিয়ে, তাদের দেশের প্রতি দেশপ্রেম নিয়ে কোনো প্রশ্ন তুলতে পারেন। আমার মনে হয় যদি তোলেনও, সেটিও আলোচনার জন্যই তোলা যেতে পারে, বলা যেতে পারে। কিন্তু ঘৃণা, যেই ঘৃণার চাষবাস আমি দেখেছি 5ই অগাস্টের পরে, আমি একটা ব্যাপারে নিশ্চিত হয়েছি যে আমরা একটা সত্যিকার অর্থে একটা সিভিল ওয়ারের দিকে আগাচ্ছি। গতকালকে ঢাকা ইউনিভার্সিটিতে যে ছেলেটাকে মেরে ফেলা হলো, তোফাজ্জল হোসেনকে, আমি দেখলাম যে ফেসবুকে সবাই হাহা রিয়েক্ট দিচ্ছেন। তারপরে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে শামীম মোল্লাকে হত্যা করা হলো, কি নৃশংস কায়দায় পিটিয়ে মারা হলো। যখন আবরার ফাহাদকে হত্যা করা হয়, আমার মনে আছে কি ভয়ঙ্কর রাগটাই না আমি করেছিলাম সেই সময় ছাত্রলীগের উপর। কোনোভাবে একজন সুস্থ মানুষ তো কখনো এইসব হত্যাকাণ্ডকে সমর্থন করতে পারে না। অনেকেই বলছে অমুক রাজনৈতিক দলে, তমুক রাজনৈতিক দলে, আমি এগুলোকে ব্যতি রেখে আমি একটা কথাই বলেছি, মানুষ মারা গেছে, মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এই যে মুক্তিযুদ্ধকে অপমান, বঙ্গবন্ধুকে অপমান, এই যে এখন শুনছি যে বাংলাদেশের বেতারে নাকি উর্দু প্রোগ্রাম পরিচালিত হবে একটা সেগমেন্টে, এইভাবে যে যারা 71-এর পরাজিত শক্তি, যারা আমাদের বিরুদ্ধে ছিল, তাদের যে আস্ফালন আমাদের মুক্তিযুদ্ধকে দেখেন, রাজাকারদের টপ লয়ার সে এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর হয়েছে। এগুলো তো সবই পলিটিক্যাল প্রতিহিংসা থেকে হয়েছে, খুবই স্বাভাবিক। এটা ইউনুস করেছে যে তোমাদের যেহেতু প্রধানমন্ত্রীর উপরে রাগ, তাহলে বিচারটা তোমরাই করো, যাতে প্রতিহিংসাটা সবচাইতে টপেস্ট লেভেলে যেতে পারে। এটা তো একটা দেশের বিচার আইন এভাবে হতে পারে না। এগুলো ব্যতি রেখেই আমি যদি সবকিছু বাদও দেই, যেই কথাটা বলার জন্য এই ভিডিওটা করছি, সেটা হচ্ছে যে আমরা একটা সিভিল ওয়ারের দিকে আগাচ্ছি। একজনের প্রতি আরেকজনের ঘৃণার লেভেল শুধুমাত্র তর্কাতর্কির জায়গাতে, পলিটিক্যাল দ্বিমত, এই দেশে আমি থাকি ইংল্যান্ডে, এখানে কনজারভেটিভ আছে, লেবার আছে, কত পলিটিক্যাল দ্বিমত আমি দেখেছি, তর্ক হচ্ছে, কিন্তু কেউ এইটা মনে করে না যে ওই লোকটাকে পিটিয়ে মারা হলে সেটাতে উল্লাস করা যেতে পারে। এই ধরনের র‍্যাথ আমি দেখিনি। আমি বই পুস্তকে পড়েছি, এই যে আপনাদেরকে দেখাই, এই যে এই বইটা আমি হালকা একটু পড়া শুরু করেছিলাম, আরেকটা আছে আমি দেখাই, এইটাও এই আল শাবাবকে নিয়েই, সোমালিয়াতে, সুদানে, কম্বোডিয়াতে, এই বইগুলো পড়ে যেটা আমার মাথাতে আসলো বা আসছে, সেটা হচ্ছে যে সেই সব দেশের সিভিল ওয়ারগুলো হওয়ার আগে যে লক্ষণগুলো ছিল বা যেভাবে শুরু হয়েছে, আমরা এক্স্যাক্টলি একই রুটে আছি, একই রাস্তাতে আমরা আছি। নিশ্চিতভাবে আমরা একটা সিভিল ওয়ারের দিকে আগাচ্ছি। আমরা জানি না যে আমাদের সন্তানরা এটার জন্য তৈরি কিনা, বা তৈরি বা কেন হবে, এত দুঃখের একটা ঘটনার দিকে আমরা আগাচ্ছি। এটা আমাদের জন্য প্রচন্ড অ্যালার্মিং। এখানে মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধের চেতনা লালন করে তারা এমন ভাবে পদদলিত হচ্ছে এই মুহূর্তে, যে একটা সিভিল ওয়ারের দিকে আমরা চলে যাচ্ছি। জানি না এই দেশের ভবিষ্যৎ কি, এই দেশ কোথায় চলে যাবে, আমি বেঁচে থাকবো কিনা জানি না, এই করুণ দৃশ্য হয়তোবা দেখতে হতে পারে কিনা জানি না, হয়তোবা দেখবো, কিন্তু আই এম নট হ্যাপি। এই দেশের এই পরিণতি হওয়ার কথা ছিল না মুক্তিযুদ্ধের মাধ্যমে সৃষ্টি হওয়া একটা দেশে। একদম একটা কমপ্লিট ব্যর্থ রাষ্ট্র আমরা হতে যাচ্ছি। এই কথাটুকু বলবার জন্য আমি এই ভিডিওটুকু করেছি। অনেক ধন্যবাদ।